নমস্কার। সো পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কেন হয়? এটা একটা হরমোনের ডিসব্যালেন্সের কারণে হয়। কিছু হরমোন, যেমন আমাদের মহিলাদের মূল হরমোন কি বলুন তো? মহিলাদের মূল হরমোন হলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এবং পুরুষদের মূল হরমোন কি? পুরুষদের মূল হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। তো তাই জন্যই টেস্টোস্টেরন যখন বেশি পুরুষদের দেহে, তাই জন্য আমাদের বিয়ার্ড, মুস্টাচ এগুলো হয়, লোম বেশি হয়, ইত্যাদি হয়। তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এখানে যে হরমোনগুলো পুরুষদের শরীরে বেশি থাকে, টেস্টোস্টেরন যেটা, সেই টেস্টোস্টেরনের মাত্রাটা এখানে কিন্তু বৃদ্ধি পায় মহিলাদের দেহে। এমনিতেই টেস্টোস্টেরন হরমোন থাকে, কিন্তু সেটা অনেক কম মাত্রায় থাকে। এখানে প্রিডোমিনেন্ট কোনটা? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনটা। তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, তো ইস্ট্রোজেনের মাত্রাতে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে বাড়েই, কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলো একটি হাইপার ইস্ট্রোনমিক কন্ডিশন। তো এখানে ইস্ট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছেই, তার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে টেস্টোস্টেরনের মাত্রা। কেন টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে? টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এক্সেসিভ ফর্মেশন অফ দ্য অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন এক্সেসিভ ফর্মেশন হচ্ছে কেন? কোথা থেকে হচ্ছে? কারণ হচ্ছে এই মেয়েদের শরীরে যে এলএইচ হরমোন আছে, তো এলএইচ হরমোনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য অ্যান্ড্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। দুটো জায়গা থেকে মূলত অ্যান্ড্রোজেন এখানে ক্ষরণ হচ্ছে। একটা হচ্ছে ওভারি, আর একটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো এবার বলি যে টেস্টোস্টেরন নর্মালি ফিমেলদের শরীরে কত থাকে? মূলত লেস দ্যান 70 ন্যানোগ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে নর্মাল থাকে। কিন্তু যখন এটা 200-র কাছাকাছি চলে যায়, 200-র অ্যাবভ নয়, কিন্তু 200-র কাছাকাছি চলে যায়, 200 ন্যানোগ্রাম পার ডেসিলিটার কাছাকাছি, নিচে কাছাকাছি চলে যায় এবং নর্মালের থেকে এলিভেটেড থাকে, তখন আমরা দুটো কন্ডিশনকে সাসপেক্ট করি, আইদার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া, সো সিএইচ, যেটাকে আমরা শর্ট ফর্মে বলে থাকি। তো এই দুটো রোগকে আমরা ডিফারেন্সিয়েট করি, তার বিভিন্ন ডিফারেন্সিয়াল ডায়াগনস্টিক প্রসিডিওর আছে, এবং সেটার মাধ্যমে আমরা দুটোর মধ্যে কোনটা হয়েছে, আমাদের সাসপেক্ট থেকে দুটোর মধ্যে থেকে আমরা একটাকে তুলে নিই যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়েছে, কিংবা আপনার কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া হয়েছে। তো সেটা এখানে আমি বললে বা বোঝালে আপনারা বুঝতে পারবেন না, কারণ সেটা একটু কমপ্লিকেটেড বিষয় আছে। তো এখানে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে এই দুটো কারণেই কিন্তু টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পায়, অ্যান্ড্রোজেন বাড়ছে, তার ফলে টেস্টোস্টেরন বাড়ছে। এবং পিসিওএস হলে ইস্ট্রোজেনও বৃদ্ধি পায়। ইস্ট্রোজেন কেন বৃদ্ধি পায় সেটা আমি পরে বলছি। এবার বলি যে এই যে অ্যান্ড্রোজেন বৃদ্ধি পাচ্ছে, অ্যান্ড্রোজেন বৃদ্ধি পাচ্ছে কিসের জন্য? টেস্টোস্টেরন হরমোনের জন্য। তো টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি পাচ্ছে, তো টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পেলে কি হবে? টেস্টোস্টেরন হরমোনটা মূলত কাদের শরীরে থাকে? মেলদের শরীরে থাকে। তাহলে মেলদের কি কি থাকে? মেলদের বিয়ার্ড, মুস্টাচ থাকে, বিভিন্ন অ্যাক্সিলারি হেয়ার, এগুলো বেশি থাকে। তো এই যে জিনিসগুলো, এই যে মেল লাইক হেয়ার, যেটা পুরুষদের যেরকম হেয়ারের যেখানে যেখানে হেয়ার থাকে, তো সেই পার্টে মূলত হেয়ার, মেল লাইক হেয়ার তৈরি হয়। তো সেটাকে বলা হয় হচ্ছে হিটসিউটিজম বা হার্টসিউটিজম। তো এটা হচ্ছে ডিউ টু দ্য হরমোন এক্সেসিভ সিক্রেশন অফ দ্য হরমোন টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনের জন্যই এই মেল লাইক থিক কোর্স মেল প্যাটার্ন হেয়ার গ্রোথ আমরা অবজার্ভ করতে পারি। মেয়েদের শরীরে যদি দেখেন যে এই দাড়িতে লোমের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, গোঁফে লোমের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, পিঠে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে ভাবতে হবে যে মেল লাইক একটা হেয়ার গ্রোথ হচ্ছে। তো এটা একটা সিমটমস যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে দেখা যায়। আর কি হবে? টেস্টোস্টেরন বাড়লে অ্যাকনির পরিমাণ বৃদ্ধি পায়। অ্যাকনি মানে ব্রণর পরিমাণ বৃদ্ধি পায়। তো যদি কারোর ব্রণ প্রচুর পরিমাণে হয় এবং তার যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়, সে যদি টপিক্যাল ওষুধ ইউজ করে থাকে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক যেগুলো আছে, যেগুলো ক্লিন্ডামাইসিন, যেগুলো আমরা ইউজ করে থাকি টপিক্যালি ডিউ টু কিওর দ্য অ্যাকনি প্রবলেম,
তো সেগুলো কিন্তু এক্ষেত্রে ফেলিওর হবে, কারণ এটা মেল গলতটা হচ্ছে হরমোনটা বেড়ে যাওয়ার ফলে। তো সেই জন্য পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটাকে এখানে কন্ট্রোল করতে হবে। যদি টপিক্যালি অ্যাকনির ট্রিটমেন্ট করা হয়, বা আপনি যদি ওরাল অ্যান্টিবায়োটিক খান, ওই অ্যাকনির ব্যাকটেরিয়াটা, প্রোপাইনো ব্যাকটেরিয়া অ্যাকনি যে ব্যাকটেরিয়াটা অ্যাকনিমা বা পিম্পলস তৈরি করে, সেটার জন্য যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু সেটা কাজ করবে না, কারণ হচ্ছে মেল গলদ আপনার শরীরের ভিতরে। তো সেইটাকে আগে প্রিভেন্ট করতে হবে, সেটাকে আগে ট্রিটমেন্ট করতে হবে, সেটাকে আগে কমাতে হবে, দেন আপনার কিন্তু অ্যাকনি কন্ট্রোল হবে। তাই অহেতুক অ্যাকনির পিছনে ছুটবেন না। অ্যাকনি একটা নির্দিষ্ট মাত্রায় কন্ট্রোল করা যায় যাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে, যাদের অ্যান্টিবায়োটিক থেরাপির মাধ্যমে, কিন্তু পুরোপুরি কিওর করা যায় না। ওটা অ্যান্টিবায়োটিক যখন আবার অফ করা হবে তখন আবার হবে। তো তাই জন্য আপনাদের উচিত পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের আগে ট্রিটমেন্ট করানো, দেন অ্যাকনি ট্রিটমেন্ট করানো। এবার আসি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। হোয়াট ইজ অ্যালোপেশিয়া? অ্যালোপেশিয়া মানে একটা পার্ট থেকে চুল ধীরে ধীরে উঠতে থাকে, মানে হেয়ার ফল, অতিরিক্ত হেয়ার ফল থেকে একটা বার্ডনেস তৈরি হবে, মানে টাক পড়ার দিকে এগোবে, চুল কমতে থাকবে, অতিরিক্ত হেয়ার ফল হবে। এবং এইখানে টাকটা যেটা পড়ে, সেই টাকটা মেল প্যাটার্ন টাক হয়। মেলদের যেরকম টাক পড়ে সেরকম, মানে সামনে থেকে চুল উঠবে না, মাঝখান থেকে চুল উঠতে থাকবে, সাইড থেকে চুল উঠতে থাকবে, এরকম ব্যাপার হবে। আপনি ঘুম থেকে উঠলেন, বালিশের প্রচুর চুল দেখতে পাবেন, এরকম। ঠিক আছে? তো এটা একটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা সিমটমস। আর একটা জিনিস কি, ডিসলিপিডেমিয়া। ডিসলিপিডেমিয়া মানে হচ্ছে আপনার শরীরে লিপিড, ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পাবে, হাইপারলিপিডেমিক কন্ডিশন হয়ে যাবে। কেন হবে সেগুলো আমি সবই বলে দেবো একটু একটু করে, কিন্তু এখানে আমি বলছি যে এটা হবে। ঠিক আছে? আর কি হবে লিপিডের মাত্রা ছাড়া, বেড়ে যাওয়া ছাড়া? আপনার কিন্তু কমপ্লিকেশন যেটা হতে পারে, করোনারি আর্টারি ডিজিজ, মানে চেস্ট পেন, হার্ট ডিজিজ, এগুলো মাত্রা বৃদ্ধি পেতে পারে, এবং মেটাবলিক এক্স সিনড্রোম বা ওবেসিটি এটা হতে পারে। তো চলুন শুরু করা যাক যে এগুলো কেন ঘটছে, এই ক্লিনিক্যাল ফিচার্সগুলো আমরা কেন দেখছি। হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দিস ক্লিনিক্যাল সিমটমস? লেটস সি। প্রথমেই বলি যে ইস্ট্রোজেনের মাত্রা এখানে বৃদ্ধি পায়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হচ্ছে একটা হাইপার ইস্ট্রোনেমিক কন্ডিশন। ঠিক আছে? এই ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে কেন? কারণ ডিউ টু এক্সেসিভ প্রোডাকশন অফ অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন হরমোন বেশি পরিমাণে তৈরি হওয়ার ফলে এই ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এবার আমাদের নর্মালি কীরকম ইস্ট্রোজেন থাকে মহিলাদের ক্ষেত্রে? U1:E2, 1:2 রেশিওতে থাকে, মানে 2 টাইপস অফ ইস্ট্রোজেনের গল্প বলছি এখানে। আর যাদের পিসিওএস থাকে তাদের কিন্তু রেশিওটা উল্টে যায়, মানে U1:E2 হয়ে যায় 2:1। এবার ইস্ট্রোজেন কাকে সিক্রেশন হতে বাধা দেবে বলুন তো? কোন হরমোনকে সিক্রেশন হতে বাধা দেবে? ফলিকুলার স্টিমুলেটিং হরমোনকে সিক্রেশন হতে বাধা দেবে। তার ফলে কি হবে? তার ফলে হবে হচ্ছে মূলত ফলিকুলার ডেভেলপমেন্টটা হবে না, যেটা ফার্টিলিটির জন্য, প্রেগনেন্সির জন্য খুব দরকারি। এবার বলি, যেখানে আপনার কি হচ্ছে, নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, মানে এক্সেসিভ ইস্ট্রোজেন হয়েছে, ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পেয়েছে, এবং ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়েছে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা সিক্রেশন কম হচ্ছে। কেন? এখানে নেগেটিভ ফিডব্যাক, একটা অ্যাকশন আছে ওভার দ্য ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। তো তার ফলে এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা সিক্রেশন কম হচ্ছে। তো ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সিক্রেশন কম হলে কি হবে, ফলিকুলার ডেভেলপমেন্টটা আপনার শরীরে ইম্পেয়ার্ড হয়ে যাবে। মাল্টিপল স্মল ফলিকলস তৈরি হবে, কিন্তু কোনো ডোমিনেন্ট ফলিকল তৈরি হবে না। ছোট ছোট ফলিকলস তৈরি হবে, কিন্তু ডোমিনেন্ট ফলিকলস তৈরি হবে না। এবং সেটা কি করবে, ইনহিবিন বি একটা হরমোন, যেটা এক্সেসিভ সিক্রেশন হবে, এবং অ্যান্টিমুলেরিয়ান হরমোন, যেটা এক্সেসিভ সিক্রেশন হবে। তো এই দুটো হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন সিক্রেশন কম হওয়ার ফলে এই দুটো হরমোন কিন্তু শরীরের মাত্রাটা বৃদ্ধি পেয়ে যাবে। এবার আসি এলএইচ। ইস্ট্রোজেন বাড়লে ইস্ট্রোজেন কিন্তু এফেক্ট করে এলএইচ এর উপরে।
এবার LH ইজ টু FSH রেশিওটা কি হয়ে যায়, LH এবং FSH এর রেশিওটা 2:1 থেকে 3:1 হয়ে যায়। মানে LH এর মাত্রা যেহেতু বেড়ে যাচ্ছে, মানে FSH এর মাত্রা তো কমে যাচ্ছে, কারণ FSH এর উপরে কি নেগেটিভ ফিডব্যাক এফেক্ট করছে। FSH মানে ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের উপরে এস্ট্রোজেন একটা নেগেটিভ ফিডব্যাক ক্রিয়েট করছে, তার ফলে ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা কমে যাচ্ছে। কিন্তু LH এর উপরে তো পজিটিভ ফিডব্যাক ক্রিয়েট করছে, তার ফলে LH হরমোনটা বেড়ে যাচ্ছে। তো LH ইজ টু FSH মানে LH এবং FSH রেশিওটা তখন 2:1 হয়েছে, মানে LHটা FSH এর দ্বিগুণ বা 3 গুণ হয়ে যাচ্ছে FSH এর থেকে। এর ফলে কি হচ্ছে, এর ফলে PCOS এর পেশেন্টের ক্ষেত্রে ওভারির ভেতরে একটা সেলস থাকে যার নাম থেকা সেলস। তো এই থেকা সেলসটা হাইপার থেকোসিস হয়ে যাচ্ছে, মানে আরো সাইজটা ইনক্রিজ করে যাচ্ছে। কেন? ডিউ টু দ্য ইনক্রিজ অ্যামাউন্ট অফ অ্যান্ড্রোজেন। আর কি হচ্ছে, LH এর মাত্রা যদি বৃদ্ধি পায়, LHটা তৈরি হয়ে যাচ্ছে, যদি বেড়েই চলে, তাহলে LH এর মাত্রা যদি বেড়ে চলে, তাহলে LH সার্চটা কি তৈরি হবে? হবে না, কারণ FSHটা কমে গেছে, নেগেটিভ ফিডব্যাক হচ্ছে, FSHটা কমে গেছে, LH এর মাত্রাটা বেড়ে গেছে, তাই তো? তাহলে এবার যদি বেড়ে যায়, তাহলে কি LH সার্চ হবে? তাহলে LH সার্চ হবে না। LH সার্চ না হলে, LH সার্চের সঙ্গে কার সাথে ডিপেন্ডেন্ট? LH সার্চ কার সাথে ডিপেন্ডেন্ট? LH সার্চ ডিপেন্ডেন্ট হচ্ছে ওভিউলেশনের সাথে। যদি LH সার্চ না হয়, নো LH সার্চ, তাহলে হচ্ছে ওভিউলেশন হবে না। ওভিউলেশন না হলে ওভাম বেরোবে না। এতগুলো কনসেপ্ট আছে, এই কনসেপ্টগুলো, হরমোনাল কনসেপ্টগুলো যদি আমি বাদ দিয়ে দিই, সাপোজ আপনি বুঝতে পারলেন না, সিম্পলি মনে রাখুন যে আপনার ইস্ট্রোজেনের মাত্রাটা বডিতে বেড়ে গেছে, তার ফলে ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা কমে গেছে। কমে যাওয়ার ফলে আপনার যে ফলিকেলস, ছোটো ছোটো ফলিকেলস তৈরি হয়, সেগুলো ছোটো ছোটো ফলিকেলস তৈরি হচ্ছে, একটা ডোমিনেন্ট ফলিকেল নর্মালি তৈরি হয়, সেটা তৈরি হবে না। সেটা কিন্তু আপনার প্রেগনেন্সির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে আসি যে LH সার্চ না হলে, এই LH হরমোনটা যেহেতু কমে যাচ্ছে, LH হরমোনটা যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে LH সার্চটা হচ্ছে না। LH সার্চ যদি না হয়, তাহলে অ্যানওভুলেশন মানে ওভুলেশন হবে না। ওভুলেশন মানে ওভাম বেরোবে না, এবং ওভাম যদি না বেরোয়, তাহলে কি হবে? PCOS এর পেশেন্টের মধ্যে কি দেখা যাবে? যদি ট্রিটমেন্ট না করান, তাহলে PCOS এর পেশেন্টের ক্ষেত্রে ইনফার্টিলিটির সমস্যা দেখা দেবে। ইনফার্টিলিটি একটা one of the most common features of PCOS patient. এবার বলি, তো যেটা মেন জিনিস সেটা হচ্ছে অ্যানওভুলেশন, যেটা ওভুলেশন হচ্ছে না, মানে ওভাম তৈরি হচ্ছে না। এবার ওভাম না তৈরি করলে তো ফার্টিলাইজেশন হবে না, স্পার্ম গিয়ে ওভামকে পাবে না, তার ফলে কি হবে? তার ফলে ইনফার্টিলিটি হওয়াটাই স্বাভাবিক। তো এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ ইনফার্টিলিটি, PCOS। এবং তার ফলে কি হবে? ইরেগুলার মেনস্ট্রুয়েশন হবে, মানে পিরিয়ডের সমস্যা হবে। ইরেগুলার মানে আপনারা দেখতে পাবেন কি 2 মাস 3 মাস পর পর পিরিয়ড হচ্ছে, বা 1 মাস 2 মাস হচ্ছে, তারপরে আবার দীর্ঘ 4-5 মাস গ্যাপ দিয়ে আবার একবার হচ্ছে, এরকমভাবে হবে। তো এই ইরেগুলার পিরিয়ডটা হবে। যদি আপনি কখনো কখনো আমরা ওষুধ দিয়ে থাকি, তো ওষুধের মাধ্যমে পিরিয়ডটা হয়তো ক্লিয়ার হচ্ছে, কিন্তু ওষুধ যখন বন্ধ করে দেবেন, দেখবেন আর পিরিয়ডটা হচ্ছে না। কারণ এটা মেন কারণ হচ্ছে PCOS। তো PCOSকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, তাহলে পিরিয়ডকে আমরা কন্ট্রোল করতে পারবো না। তো পিরিয়ডকে আমরা যদি পিরিয়ড রেগুলার করতে হয়, তাহলে আমাদের PCOS এর জন্য ট্রিটমেন্ট নিতে হবে। PCOSকে রেগুলার করতে, মানে PCOSটাকে কন্ট্রোল করে, প্রিভেন্ট করে, কিওর করে আমাকে পিরিয়ডটাকে রেগুলারাইজেশন করতে হবে। এবার বলি যে ইভেন অনেকের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যে ইভেন অনেকের ক্ষেত্রে পিরিয়ড হচ্ছে, হয়তো ক্র্যাম্প হচ্ছে, কিন্তু যেটা ব্লাড বেরোনোর দরকার, সেই ব্লাডটা ক্লিয়ার হচ্ছে না, ব্লাডটা প্রপারলি বেরোচ্ছে না, এটা হতে পারে। এবার হচ্ছে কি, এবার মূলত এই PCOS এর জন্য দীর্ঘকাল যাদের PCOS থাকে, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হলে গ্লুকোজের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। এবং এটাও বলে রাখি, হাইপার ইস্ট্রোজেন মানে ইস্ট্রোজেনের মাত্রা যদি বৃদ্ধি পায়, সেটা লিভারকেও এফেক্ট করে। নন অ্যালকোহলিক স্টিয়েটো হেপাটাইটিস কজ করতে পারে PCOS।
ঠিক আছে। সো লিভারকেও এফেক্ট করে। তো পিসিওএস কীরকম মারাত্মক ডিজিজ সেটা ভাবতেই পারছেন। তো আর ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কি, ইনসুলিন আমাদের শরীরে কি করে, ইনসুলিন আমাদের শরীরে যেটা আমরা কার্বোহাইড্রেট গ্রহণ করি বা গ্লুকোজ গ্রহণ করি সেটাকে মেটাবলাইজড করে। তো মেটাবলাইজ যদি করে তখন আমাদের শরীরে মানে ব্লাডে ইনসুলিন মানে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় না, তাহলে ব্লাড সুগার বৃদ্ধি পায় না। তো তার ফলে কি হচ্ছে, তার ফলে আমরা কন্ট্রোলে থাকছে। কিন্তু যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, পিসিওএস এর জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, তাহলে ইনসুলিন কি করছে, ইনসুলিন গ্লুকোজের উপরে কাজ করতে পারছে না, তার ফলে কার্বোহাইড্রেট মেটাবলিজম হচ্ছে না, তার ফলে কি হচ্ছে, ব্লাড সুগার বৃদ্ধি পাবে। তার মানে পিসিওএস এর পেশেন্টে ভবিষ্যতে কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স থাকে। তাই পিসিওএস এর ট্রিটমেন্ট করাটা খুব দরকার। এবার আসি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটাই যে পলিসিস্টিক ওভারিগুলো হয়, তার ওভারির উপরে তো একটা সিস্ট হয়, ছোট ছোট সিস্ট হয়। তো সিস্টটা কি, সিস্টটা হচ্ছে একটা নোডুলার একটা সোয়েলেন স্ট্রাকচার, ছোট ছোট। তো তার মধ্যে একটা ফ্লুইড জমে থাকে। তো এটা কখনো কখনো আকারে বেড়ে চলে, আস্তে আস্তে যখন ট্রিটমেন্ট করাবে না তখন আকারে বৃদ্ধি পাবে, এবং আকারে বৃদ্ধি পাওয়ার ফলে তখন একটা বাল্কি ওভারি মানে বিশাল একটা ওভারি সাইজ তৈরি হবে, এবং সেটা কিন্তু আপনার শরীরে মানে বিভিন্ন ক্ষতি করতে পারে। তো পেটে পেন হতে পারে এবং তখন হসপিটালাইজডও করতে হতে পারে। তো আমি বলবো যে এই বাল্কি ওভারি হওয়ার আগে থেকেই যখন আপনি বুঝবেন যে আপনার ইরেগুলার পিরিয়ড হচ্ছে, মানে পিরিয়ডটা ঠিক মতো হচ্ছে না, মানে যেটাকে আমরা মেডিকেলের পরিভাষায় বলি অলিগোমেনোরিয়া। তো মানে ধরুন বছরে আপনার 12 বার হওয়ার কথা, প্রতি মাস ধরলে সেখানে আপনার 8 বার হচ্ছে, 12 বারের থেকে কম হচ্ছে, তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনার পিসিওএস হতে হয়েছে। ঠিক আছে, তো পিসিওএস হলে আপনাকে তাড়াতাড়ি ডাক্তারবাবুদের কাছে যেতে হবে এবং ট্রিটমেন্ট নিতে হবে, না হলে এই বাল্কি ওভারিটাকে প্রিভেন্ট করা সম্ভব হবে না। এবং এরপরে আসি যে এই পলিসিস্টিক ওভারিতে ইউএসজি মানে আল্ট্রাসোনোগ্রামে, তো আমরা হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাম দিলে তখন আমরা বুঝতে পারি যে ওভারির উপরে সিস্ট হয়েছে। তো এই ওভারির উপরে সিস্ট কখন আমরা ওভারির উপরে ওই নোডুলার সাইজটা কত হলে সেটাকে আমরা সিস্ট বলি, ওভারিয়ান সিস্ট বলি। যখন ওভারিয়ান ভলিউম মোর দ্যান অর ইকুয়াল টু 10 সিসি হয় ওভারিয়ান ভলিউমটা, তখন আমরা আগে এটাকে সিস্ট বলতে পারি। কিংবা মোর দ্যান 12 ফলিকলস ওভার দ্য সারফেস অফ দ্য ওভারি, মানে ওভারির গাত্রে যদি 12 বা 12-র বেশি, 12-র অধিক যদি সিস্ট থাকে তখন সেটাকে আমরা পলিসিস্টিক ওভারি বলি। কিংবা সাইজ অফ দ্য ফলিকলস যদি 2 থেকে 9 মিলিমিটার ইন সাইজ হয় তখন সেটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারি বলে থাকি। এবং 2 থেকে 9 মিলিমিটার ইন সাইজ অফ দ্য ফলিকলস বা 10-এর থেকে কম, ঠিক আছে, কখনো কখনো এই ফলিকলসের সাইজ আরও বেড়েও যেতে পারে। তো পলিসিস্টিক ওভারি আমরা মূলত তাহলে হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমেই আইডেন্টিফাই করতে পারি। এটা হচ্ছে মেন কথা। এবার বলি যে লং টার্ম কমপ্লিকেশন অফ পিসিওএস কি হতে পারে। মানে পিসিওএস যদি আপনি দীর্ঘকাল ট্রিটমেন্ট না করিয়ে থাকেন তাহলে শেষ কি কি কমপ্লিকেশন হতে পারে। প্রথম কথা হিটসিউটিজম, মানে হচ্ছে মেল প্যাটার্ন হেয়ার গ্রোথ হবে, মানে ওভার দ্য লিপ কোপ তৈরি হতে পারে মেয়েদের ক্ষেত্রে, চিনে বিয়ার্ড তৈরি হতে পারে, এছাড়া চেস্ট হেয়ার তৈরি হতে পারে, ইত্যাদি সমস্ত কিছু হতে পারে। হেয়ার গ্রোথ বেশি হতে পারে হাত পায়ে, এগুলো বেশি হতে পারে। এবং তার সাথে ইরেগুলার সাইকেলস মানে ইরেগুলার পিরিয়ড হবে এবং ইনফার্টিলিটি সমস্যা দেখা দিতে পারে। এছাড়া এগুলো হচ্ছে শর্ট টার্ম কমপ্লিকেশন, এগুলো দেখলে ইমিডিয়েট ট্রিটমেন্ট করানো দরকার এবং ইনভেস্টিগেশনের দরকার। দুটো মেজর ইনভেস্টিগেশন করা হয়ে থাকে, সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম, আগেই বললাম হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাম, এবং তার সাথে সেরাম টেস্টোস্টেরন লেভেল দেখতে হবে। তাহলে আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয়েছে কিনা বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়েছে কিনা সেটা আমরা জানতে পারবো। আর তারপরে এটা দীর্ঘকাল যদি ট্রিটমেন্ট না করানো হয়, দীর্ঘকাল আপনি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে বেঁচে আছেন, তাহলে লং টার্ম কমপ্লিকেশন যেগুলো হতে পারে সেগুলো হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ মানে হার্ট ডিজিজ, আপনার
চেস্ট পেন হতে পারে। এছাড়া ডিসলিপিডিমিয়া মানে হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটা আমাদের হার্টের জন্য ভালো, তার পরিমাণটা কমে যাবে, এবং লো ডেন্সিটি লিপোপ্রোটিন এর পরিমাণটা বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে কিন্তু করোনারি আর্টারি ডিজিজ হওয়ার চান্স অনেক বেড়ে যায় এবং হার্ট ডিজিজের পরিমাণও বেড়ে যায়। তো পিসিওএস কিন্তু হার্ট ডিজিজ কজ করতে পারে। এছাড়া বলি লিভারে ক্ষতি করতে পারে, এটা নন অ্যালকোহলিক স্টিয়েটোহেপাটাইটিস কজ করে। এছাড়া ডিসলিপিডিমিয়া মানে ওবেসিটি সাথে যদি এটা কানেক্টেড থাকে তাহলে মেটাবলিক এক্স সিনড্রোম বা ওবেসিটি ক্রিয়েট করে, যেটা আমি পরে আলোচনা করবো আরও ডিটেলসে। এছাড়া ট্রাইগ্লিসারাইডের মাত্রা মোর দ্যান 150 হয়ে যায়। ইনক্রিজ ফাস্টিং গ্লুকোজ রেট, কারণ আমি বলেছি ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় পিসিওএস থাকলে। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে তৈরি হলে তখন ইনসুলিন গ্লুকোজ মেটাবলিজম করতে পারে না, তখন ব্লাডে গ্লুকোজটা পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, তখন আমাদের ব্লাড সুগার লেভেলটা বৃদ্ধি পায়, তাই ফাস্টিং ব্লাড সুগার লেভেলটা বৃদ্ধি পেয়ে যায় মোর দ্যান 100। ডিক্রিজ এইচডিএল মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিনটা কমে যায় লেস দ্যান 50, এবং ইনক্রিজ ব্লাড প্রেশার মোর দ্যান 130/85 হয়ে যায়। এছাড়া ইনক্রিজ ওয়েস্ট সার্কামফারেন্স মানে কোমরের পরিমাপও মানে কোমরের সাইজও বৃদ্ধি পায়। ঠিক আছে, যেহেতু ওভারিয়ান সাইজটা বৃদ্ধি পাচ্ছে দীর্ঘকাল থাকার ফলে, বা ওই সিস্টগুলো ফেটে গিয়ে মানে বাস্ট করে তখন ফ্লুইডটা গিয়ে পেলভিকে জমা হতে পারে। তো এবং আমি আগেই বলেছিলাম যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হচ্ছে একটা হাইপার ইস্ট্রোনেমিক কন্ডিশন, মানে ইস্ট্রোজেনের মাত্রা এখানে বৃদ্ধি পায় পিসিওএসে, এবং ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে এক্সেসিভ পলিফারেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম হবে, এবং এক্সেসিভ পলিফারেশন অফ এন্ডোমেট্রিয়াম হলে তখন সেটা পলিফারেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াম একটা লেয়ার, একটা আস্তরণ ধরে রাখুন, সেটার মধ্যে ইস্ট্রোজেনের এফেক্টের ফলে সেই আস্তরণ আস্তে আস্তে পুরু হতে থাকে, মানে ধরুন এরকম ছিল, সেটা আস্তে আস্তে পুরু হতে হতে এরকম হয়ে গেল, তখন সেক্ষেত্রে সেটা কিন্তু ওই লেয়ারটাকে বলা হয় কি এন্ডোমেট্রিয়াম। সেটা কিন্তু লং টার্ম যদি পিসিওএস কারোর ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু এন্ডোমেট্রিয়াম ক্যান্সার অবধি হতে পারে। এন্ডোমেট্রিয়াম ক্যান্সার হতে পারে, ওভারিয়ান ক্যান্সার হতে পারে, এবং ব্রেস্ট ক্যান্সার হতে পারে, কারণ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ইজ রিলেটেড উইথ দ্য ব্রেস্ট ক্যান্সার অলসো, মানে এই হরমোনের ডিফেক্টের কারণে ব্রেস্ট ক্যান্সারও হয়। তো সেই জন্য ব্রেস্ট ক্যান্সারও এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য মূল কজ। ওকে, সো এছাড়া বলি যে যদি কারোর ওবেসিটির সাথে পিসিওএস থাকে, ম্যাক্সিমাম ওবেসিটির সাথে পিসিওএস থাকে, তো পিসিওএস ওবেসিটির সাথে থাকলে স্লিপ অ্যাপনিয়া দেখা যেতে পারে, মানে সাডেন আপনি ঘুম ভেঙে যেতে পারে, আপনার ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মনে হতে পারে, আর মনে হতে পারে আপনার লিভার ডিজিজ হতে পারে, ডিপ্রেশনে যেতে পারেন। লিভার ডিজিজ কোনটা আগেও বললাম, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, আর হচ্ছে ডিপ্রেশনে চলে যেতে পারেন, এবং ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। এটা হচ্ছে ডিউ টু দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স, কারণ ইনসুলিন ঠিকঠাক কাজ করতে পারছে না, গ্লুকোজের ওপর কার্বোহাইড্রেট মেটাবলিজম হচ্ছে না। আর কখন আপনি ট্রিটমেন্ট করতে আসবেন আগেই বললাম, সেটা হচ্ছে হিরসিউটিজম, মানে যদি লোমের পরিমাণ শরীরে বৃদ্ধি পেয়ে যায়, মানে মেল প্যাটার্ন গোপের উপরে, মানে গোপের লোমের পরিমাণ যদি মেয়েদের বৃদ্ধি পেয়ে যায়, বা চীনে লোমের পরিমাণ বৃদ্ধি পায়, চেস্ট হেয়ার বৃদ্ধি পায় ইত্যাদি যদি বৃদ্ধি পায়, তখন সেক্ষেত্রে তার সাথে যদি অ্যাকনির পরিমাণ বৃদ্ধি পায় এবং ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়, মানে ইরেগুলার পিরিয়ড হয়, পিরিয়ড কখনো হচ্ছে কখনো হচ্ছে না, তখন সেক্ষেত্রে সত্বর ডাক্তারবাবুদের কাছে যাবেন এবং ট্রিটমেন্ট করাবেন। যদি ক্রনিক মনিটরাইজেশন করা হয় এবং ঠিকভাবে পর্যালোচনা করে ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্ট করানো হয়, তাহলে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন। আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে, যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কোনো ভুক্তভোগী কোনো রোগী যদি প্রেগনেন্ট হয়েও যায়, তখন কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করে ডিউরিং দ্য প্রেগনেন্সি। কি জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার ফলে, কারণ ইস্ট্রোজেন ইনসুলিন রেজিস্ট্যান্সকে ক্রিয়েট করে, মানে ইস্ট্রোজেনের মাত্রা যদি পিসিওএসে বেশি থাকে, তো তার ফলে কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস তৈরি হয়, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে কার্বোহাইড্রেট মেটাবলিজম ঠিকমতো হবে না। আর হচ্ছে অ্যাবর্শন এবং স্টিল বার্থ, এটা হতে পারে। অ্যাবর্শন স্টিল বার্থ হয় ডিউ টু দ্য লো প্রোজেস্টেরন লেভেল, প্রোজেস্টেরনের মাত্রা কম থাকে পিসিওএসের ক্ষেত্রে, কিন্তু ইস্ট্রোজেনের মাত্রা বেশি থাকে।
আর প্রিএক্লেমশিয়া থেকে প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন যেটাকে বলে, মানে ডিউরিং দ্য প্রেগনেন্সি টাইমে আপনার ব্লাড প্রেশারের মাত্রা বৃদ্ধি পাবে, এটাকে আমরা প্রিএক্লেমশিয়া বলে থাকি। এবং প্রিটার্ম লেবার, ঠিক আছে, কী কী দেখলে বুঝতে পারবেন যে আপনার মেটাবলিক এক্স সিনড্রোম হয়েছে বা ওবেসিটির মাত্রা বৃদ্ধি পেয়েছে। 1 নম্বর, ট্রাইগ্লিসারাইডের মাত্রা মোর দ্যান 150 বা ইকুয়াল টু 150 হবে। ফাস্টিং গ্লুকোজ মোর দ্যান 100 ইকুয়াল টু 100, আর এইচডিএল এর মাত্রা মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন লেস দ্যান 50, এবং ইনক্রিজ ব্লাড প্রেশার 130/85, এবং ওয়েস্ট মানে আপনার কোমর সাইজ মোর দ্যান 35 ইঞ্চেস ইন ফিমেল, অ্যান্ড এবং যদি কোমরের সাইজটাও বৃদ্ধি পায় তখন সেক্ষেত্রে ধরে নিতে হবে যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়েছে। এবং মেটাবলিক এক্স সিনড্রোমটা এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যেই দেখা যায়, মানে এই 5টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি 3টে ক্রাইটেরিয়া ফুলফিল করে, এই যেটা বললাম ট্রাইগ্লিসারাইড, ফাস্টিং গ্লুকোজ, এইচডিএল, ইনক্রিজ ব্লাড প্রেশার এবং ওয়েস্ট মোর দ্যান 35 ইঞ্চেস, এইগুলোর মধ্যে যদি মূল 3টে মাত্র যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি একটা ওবেজ পিপল। এবং ওবেজের মধ্যে যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয় তখন কিন্তু অ্যানোভুলেশন মানে ইনফার্টিলিটির প্রবণতাও বৃদ্ধি পায়। তাই এক্সারসাইজ করুন এবং ওবেসিটিকে কন্ট্রোল করুন, আর বাইরের জাঙ্ক ফুড একদম খাওয়া চলবে না। আগে সেরে উঠুন, তারপরে আবার নিজেকে মনিটরিংয়ের মধ্যে রাখবেন এবং মাঝে মাঝে অল্প স্বল্প খাবেন, কিন্তু আগে সারাটা খুব ইম্পর্টেন্ট। আগে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটাকে সারানোটা খুব দরকার, কারণ হচ্ছে বুঝতেই পারছেন কী কমপ্লিকেশন হয়, কত কিছু কমপ্লিকেশন রয়েছে, প্রেগনেন্সিতেও কমপ্লিকেশন রয়েছে। তো তাই আপনার বিচার বিবেচনা করে ভাবুন এবং চিন্তা করুন এবং ডাক্তারবাবুদের কাছে যান, পরামর্শ নিন, ইনভেস্টিগেশন করান, ট্রিটমেন্ট নিন এবং মনিটরিংয়ের মাধ্যমে সুস্থ। পিসিওএস অনেকটা আমাদের ক্ষেত্রে লাইফস্টাইল ডিসঅর্ডারও বলতে পারেন, লাইফস্টাইল ডিসঅর্ডারের সাথে অ্যাটাচমেন্ট আছে এর। তো তাই জন্য ওবেসিটির সাথে এর একটা মানে গভীর যোগ আছে। সেই জন্য মেদ কমানোর জন্য আপনাকে পিসিওএস প্রিভেনশনের জন্য এগুলো বলছি আমি, মেদ কমাতে মূলত এক্সারসাইজ করতে হবে ডেলি, সকালবেলায় 30 মিনিটস, বিকেলবেলায় 30 মিনিটস, এবং সেটা যেন ঘাম ঝরানো এক্সারসাইজ হয়। এবং আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে বাইরের খাবার, মানে অ্যাব্রাপ্টলি হোটেল, রেস্টুরেন্ট, সুইগি, জোম্যাটো ইত্যাদি খাবার বেশি খাওয়া যাবে না, কারণ বাইরের জাঙ্ক ফুড খেলে ওবেসিটির মাত্রা বৃদ্ধি পায়। এছাড়া কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ওয়াটার, এগুলো কিন্তু ওবেসিটির মাত্রা বৃদ্ধি পায় এবং সেন্ট্রাল ওবেসিটি বৃদ্ধি পায়, পেটের মেদ বৃদ্ধি পায় বেশি। তো সেই জন্য সেগুলোকে কন্ট্রোল করতে হবে এবং বাইরের খাবার কম খেতে হবে। আর সবথেকে বড় বিষয়, বাইরের খাবার কম খেলে আপনার ওবেসিটি অটোমেটিকলি কন্ট্রোল হবে। এবং এক্সারসাইজ তো করবেনই, ডেলি এক্সারসাইজ করবেন। এবং পিসিওএস যখন মনে হবে বা কোনো এরকম সিমটমস দেখতে পাবেন যেগুলো আমি বললাম অলরেডি, তখন ডাক্তারবাবুদের কাছে যাবেন এবং ট্রিটমেন্ট নেবেন। এবং এটা একটা যেহেতু ক্রনিক ডিজিজ, তো সেই জন্য দীর্ঘকাল একটা ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে, ক্রনিক মনিটরিংয়ের মধ্যে থাকতে হবে। 3 মাস 4 মাস ট্রিটমেন্টের পরে বা 6 মাস ট্রিটমেন্টের পরে আপনাকে আলট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে কত সাইজ ইনক্রিজ করছে না বাড়ছে বা কমছে কিনা। ট্রিটমেন্টের মধ্যে থাকলে আপনার ওভারিয়ান সিস্টের সাইজগুলো আস্তে আস্তে কমবে, নিয়ন্ত্রিত হবে এবং একটা সময় দেখবেন যে কিওর হয়ে গেছে। তো পিসিওএস থাকলে অবশ্যই সেটার ফেলে রাখবেন না, ট্রিটমেন্ট করাবেন